পতন ঘটেছে, একই সাথে ভারতীয় আধিপত্যবাদের পতন পতন ঘটেছে। ভারত চিন্তা করেছে যদি আমাকে আবার ফিরতে হয় তাহলে একটাই রাস্তা, এই ঐক্যবদ্ধ মানুষকে মানে বিভক্তির সৃষ্টি করতে হবে। এর একটা রাজনৈতিক দল গঠন করতে গেলেন। এখন আমরা যদি চিন্তা করি যে নির্বাচন একটা টুর্নামেন্ট এবং এই সরকার সেই টুর্নামেন্টের আয়োজক কমিটি, রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন বা রেফারি, তারা রেফারি দেবে, তারা নির্বাচন অনুষ্ঠান করবে। বাট এখানে খেলোয়াড় হলো রাজনৈতিক দলগুলো। জামাতের রাজনৈতিক অফিস বন্ধ করে একেবারে তালাগালা মানে সিলগালা ছিল। বিএনপির রাজনৈতিক অফিস প্রায় ভাঙচুর করতো, দলীয় কর্মীরা ভাঙচুর করতো, পুলিশ ভাঙচুর করতো, তালা মারতো, আবার 1 মাস 2 মাস পরে কোর্টের আদেশে খুলে দিত। অবস্থা কেন দাঁড়ালো সেটার বুঝতে হলে আমাদেরকে, আপনি দেখেন 5 তারিখের পরে যখন ভারতে বাংলাদেশ বিরোধী প্রচন্ড ক্যাম্পেইনিং শুরু হলো, কলকাতায় বাংলাদেশ উপদূতাবাস ঘেরাও এবং ইয়েতে ত্রিপুরাতে ভারতীয় দূতাবাসে বাংলাদেশি দূতাবাসে হামলা হলো, ঠিক সেই মুহূর্তে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যের আহ্বান জানালেন এবং বাংলাদেশের সবগুলো রাজনৈতিক দল এই মুহূর্তে দেশে সক্রিয় সমস্ত রাজনৈতিক দল একসাথে গিয়ে প্রধান উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে প্রধান উপদেষ্টার পাশে দাঁড়িয়ে বললেন যে আমরা ঐক্যবদ্ধ এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। বাংলাদেশের ইতিহাসে এই ঘটনাটা কিন্তু খুবই নজিরবিহীন। এরকম ঘটনা ইতিপূর্বে আর কখনোই দেখা যায়নি। এবং এই যে যূথবদ্ধতা, এই যে ঐক্যবদ্ধ এই যে 18 কোটি মানুষের সম্মিলিত 36 কোটি হাত, এইটার ফলে কিন্তু ওই যে ওই ষড়যন্ত্র কিন্তু ভেস্তে গেছে এবং থেমে গেছে। এবং এই হিসাবটা কিন্তু ভারত জানে বলেই 5 তারিখের পর থেকে সে চিন্তা করেছে যে এই যে ঐক্যবদ্ধভাবে এই দেশের মানুষ ফ্যাসিবাদকে তাড়িয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে। কোথায় ভাগিয়ে দিয়েছে? তার পৃষ্ঠপোষক দেশে। এবং 5 তারিখে এই দেশে শেখ হাসিনার যেমন পতন ঘটেছে, একই সাথে ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটেছে। ভারত চিন্তা করেছে যদি আমাকে আবার ফিরতে হয় তাহলে একটাই রাস্তা, এই ঐক্যবদ্ধ মানুষকে বিভক্তির সৃষ্টি করতে হবে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে হবে, তাদের মধ্যে অনৈক্য, অবিশ্বাস, দ্বন্দ্ব সৃষ্টি করতে হবে। সেই জন্য এই দেশে থাকা যে সমস্ত ভারতীয় নিয়োগী এবং তাদের এজেন্টরা ছিল, এরা এই বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে, বিভিন্ন সক্রিয় বিভিন্ন শক্তিগুলোর সাথে ডিফারেন্ট ভাবে তারা এনগেজ হয়েছে। হ্যাঁ, একজনকে বলেছে আমি আপনাকে নিয়ে আসতেছি, আরেকজনকে বলেছে আমি আপনাকে ক্ষমতায় নিয়ে আসতেছি, আরেকজনকে বলছে আপনি ওর সাথে থাকেন না, আমি আপনাকে আনবো, আরেকজনকে আবার বলছে যে না আপনাকেই আমি ফিরিয়ে আনবো। এইভাবে প্রত্যেককেই তারা এক ধরনের তৈরি করেছে যে ভারত বোধহয় তাকেই ক্ষমতায় ফিরিয়ে আনবে। এবং আমাদের দুর্ভাগ্য হলো যে আমাদের রাজনৈতিক দল এবং এই বিভিন্ন সেক্টরগুলো কিছুটা হলেও এই ট্র্যাপের মধ্যে পা দিয়েছে এবং এই ট্র্যাপ, এই ফাঁদে পড়েছে। এই ফাঁদে পড়ে তাদের ভিতরে এক ধরনের অনৈক্য এবং এক ধরনের অবিশ্বাস এবং এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। এটা হলো, আমরা কয়েকদিন আগেও তো দেখেছি ঐক্যের জন্য ডাক দিয়েছে, সেখানেও তো উপস্থিত ছিল। আমি এটা বললাম, আমি এখন আপনাকে আরো বলি। এখন ধরেন এই যে 5 তারিখের পরে একটা নতুন সরকার গঠিত হলো, এই সরকারের দায়িত্বটা কি, ম্যান্ডেটটা কি? এই সরকারের ম্যান্ডেট হলো যে বিগত ফ্যাসিবাদ আমলে বাংলাদেশের যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, অর্থাৎ গণতন্ত্রের উত্তরণের পথে যে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে, সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার করে, ঠিকঠাক করে, মেরামত করে, একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করে আপনার এটাকে কি বলে গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের উত্তরণে সহায়তা করবে। কিন্তু আমরা দেখলাম হঠাৎ করে ওই যে বললাম যে এই নিয়োগীরা নানা জায়গায় এনগেজ হয়েছে, তারা যাদের নেতৃত্বে এই ঘটনাটা ঘটেছে, যারা এই সামনে ছিল,
এই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, সেই বিপ্লবী ছাত্র সমাজ তারা নিজেরাই, যারা এই সরকারের পার্ট বা এই সরকারকে নিয়োগ দিয়েছে ডক্টর ইউনূসের বক্তব্য অনুযায়ী, তারা নিজেরা একটা রাজনৈতিক দল গঠন করতে গেলেন। এখন আমরা যদি চিন্তা করি যে নির্বাচন একটা টুর্নামেন্ট এবং এই সরকার সেই টুর্নামেন্টের আয়োজক কমিটি, রাজনৈতিক দলগুলো সেই নির্বাচন বা রেফারি, তারা রেফারি দেবে, তারা নির্বাচন অনুষ্ঠান করবে, বাট এখানে খেলোয়াড় হলো রাজনৈতিক দলগুলো। আপনি কি কোথাও শুনেছেন যে আয়োজক কমিটির নিজস্ব একটা টিম থাকে? তো আয়োজক কমিটির তো নিজস্ব টিম থাকে না, কিন্তু আয়োজক কমিটি যখন নিজেই একটা টিম দিয়ে দেয় তখন সেই আয়োজক কমিটি কিন্তু নিরপেক্ষ থাকে না। বা রেফারি যদি নিজেও খেলতে শুরু করে, তারা তো এখনো দল গঠন করেনি। আমি বলছি তারা মানে এটাকে রেফারি যদি নিজেই খেলতে শুরু করে, হ্যাঁ, তাহলে কিন্তু আর এই সেই খেলা নিরপেক্ষ থাকে না। যে কথাটি এই যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে, যে কথাটি জামায়াতের আমির বলেছে, জামায়াতের আমিরের কথার ভিডিও নিশ্চয়ই আপনার কাছেও আছে, কিন্তু ওনার কথাটাকে ওইভাবে হাইলাইট করা হয়নি, মির্জা ফখরুলটাকে হাইলাইট করা হচ্ছে, কারণ মির্জা ফখরুলকে সিঙ্গেল আউট করা হচ্ছে। এটা একটা অন্য বিষয়, সেই আলোচনা আমি পরে আসছি। আমি বলতে চাচ্ছি যে এই যে একটা জিনিস যখন হয়েছে, আমার মতে উচিত ছিল যে এই ছাত্ররা একটা প্রেসার গ্রুপ হিসেবে থাকতো, তারা সুন্দর করে একটা ইলেকশন করতো, একটা সরকার ক্ষমতায় আসতো। এরপরে যদি তাদের কোনো রাজনৈতিক অভিলাষ বা ইচ্ছা থাকতো, সেটা তারা থাকতেই পারে। প্রত্যেক মানুষের রাজনৈতিক দল করার অধিকার আছে এবং আমার রাষ্ট্র সেটা স্বীকৃতি দেয়। এবং বিএনপি বা অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু বলছে না যে এই সরকার রাজনীতি, মানে এই ছাত্ররা রাজনীতি করতে পারবে না। এই বিএনপি মহাসচিব যারা বলেছে, তারা বলছে যে আমরা তো বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, তো সেখানে সবাই রাজনীতি করতে পারবে, তো এরা রাজনীতি কেন করতে পারবে না? কিন্তু আপনি সরকারেও থাকবেন, আবার রাজনীতিতেও থাকবেন, রাজনৈতিক দল গঠন করবেন, এইটা হলে তো তখন এটা রাজনৈতিক সরকারের আন্ডারে হলে সেটা হতে পারে। কিন্তু যখন নিরপেক্ষ সরকারের আন্ডারে হয়, নিরপেক্ষ সরকার তো আবার একটা রাজনৈতিক দল থাকতে পারে না। সেই যে একটা প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নের যে নিয়ে আজকে যে এখন যে বিভেদ, এই বিভেদের মধ্য দিয়ে কিন্তু এই যে নানা রকম যে ফ্যাসিবাদী সরকার, নানা রকম গুজব, ইউনূস পালায় গেছে, উপদেষ্টারা পালায় গেছে, ইউনূস আর দেশে ফিরবে না, এই যে নানা প্রচার প্রপাগান্ডা চলছে, ইউনূসের একটা মানে আমাদের প্রধান উপদেষ্টার একটা ফেক পদত্যাগপত্র বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়া, এই যে নানা রকমের, আসলে এইগুলো কেন করা হচ্ছে? এগুলো একটা অন্যতম কারণ হলো তাদের কর্মীদেরকে চাঙ্গা রাখা। তাদের কারণ এছাড়া তো তারা আর কিভাবে করবে? আপনি দেখেন, আওয়ামী লীগ বলেছে 18 তারিখে তারা রাস্তায় নামবে, হরতাল দেবে, নামতে পেরেছে কোথাও? হরতাল কোথায়? তারপরে বলেছে 20 জানুয়ারি তারা দেখিয়ে দেবে। তো আমরা 20 জানুয়ারিতে আমিও ছিলাম, আপনি কি কিছু দেখেছেন? হাসিনা আপা, আপনি তো লন্ডনে অনেক দূর থেকে, কিছু দেখেছেন? আমরা দেশে থেকে কিছু দেখি নাই। হাসিন ভাই দেখেন নাই, নান্নু ভাই কিছু দেখেন নাই, আপনি দূর থেকে কিছু দেখেছেন কিনা আমরা জানি না। তো এই যে দেখিয়ে দেয়া, 18 তারিখে দেখাতে পারে নাই, 20 তারিখে দেখাতে পারে নাই, আমরা কি দেখছি? রাতের অন্ধকারে গিয়ে মানে 30 সেকেন্ডের ভিতরে কোথাও জয় বাংলা লিখে মানে চলে যাচ্ছে। আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল এইভাবে মানে তার অবস্থা হবে যে কোথাও জয় বাংলা লিখে চলে যাবে। আপনি খেয়াল করে দেখেন, ফ্যাসিবাদী আমলে বিএনপি জামাতের রাজনৈতিক অফিস বন্ধ করে একেবারে তালাগালা মানে সিলগালা ছিল। বিএনপির রাজনৈতিক অফিস প্রায় ভাঙচুর করতো, দলীয় কর্মীরা ভাঙচুর করতো, পুলিশ ভাঙচুর করতো, তালা মারতো, আবার 1 মাস 2 মাস পরে কোর্টের আদেশে খুলে দিত। কিন্তু এই যে আওয়ামী লীগের কেন্দ্রীয় অফিস, এটা কিন্তু কেউ তালা মারে নাই, এটা কিন্তু খোলা। কিন্তু এই অফিসে যাওয়ার ওরা তো ফিরে আসা তো দূরের কথা, নিজের অফিসটাই তো তারা উদ্ধার করতে পারছে না, নিজের অফিসেই যেতে পারছে না। এই অফিস এখন ঢাকা মানে গুলিস্তানের যত ফুটপাত লোক আছে তাদের এটা এখন পাবলিক টয়লেটে, মানে ফুটপাতের ইয়েদের পাবলিক টয়লেটে পরিণত হয়েছে। এবং ওখানে ছিন্নমূল মানুষ ওখানে থাকছে। ওখানে মানে এই যে আজকে খুব সুন্দরভাবে তাসনিম খলিল, সিনিয়র সাংবাদিক তাসনিম খলিল, প্রবাসী সাংবাদিক, ওনার ইয়েতে এটা একটা সুন্দর বর্ণনা আছে, আপনি পড়ে দেখতে পারেন। তো দেখলে আপনি বুঝতে পারবেন যে কি সুন্দর করে উনি বর্ণনা দিয়েছে আওয়ামী লীগের অফিসের অবস্থাটা কি। তো এই যাদের নিজস্ব অবস্থা, তারা ফিরে আসবে, তারা তাদের পক্ষে এই গুজব ছড়িয়ে ছাড়া, এখন এটা তো গুজব লীগ, এটা গুজব লীগ। তবে আমি আপনাকে এই মানে মন্দের মধ্যে একটা প্রত্যাশার কথা বলে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করব। আজকে কিছুক্ষণ আগে আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, খুব বেশি বড় না, ছোট্ট একটা
মানে এটা আমি আপনাকে পড়ে শোনাই, এবং এটা খুব দারুণ একটা ব্যাপার। সেটা উনি লিখেছেন, উই ক্যান এগ্রি টু ডিসএগ্রি। বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। জনগণের কল্যাণে কে কত অগ্রগামী এই চেষ্টা, ডিবেট থাকবে। তবে রাজনৈতিক সংস্কৃতিতে ফ্যাসিবাদী শক্তি ব্যতীত কারো সাথে কোনো শত্রুতা থাকবে না। শত প্রতিদ্বন্দ্বিতা থাকলেও জাতীয় প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকব। সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এই দেশের সার্বভৌমত্ব এবং ডিগনিটির প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ থাকবে। প্রাচীন যুগ থেকে আজ পর্যন্ত ডিগনিটির প্রশ্নে এই অঞ্চলের মানুষ কখনো ছাড় দেয়নি। আমরা আবারও মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠব। আমি আবার লাইনটা পড়ি, আমরা আবারও মধ্যযুগের মতো স্বয়ংসম্পূর্ণ বেঙ্গল হিসেবে গড়ে উঠব। পরাশক্তিগুলো আমাদের স্বতন্ত্র সত্তা হিসেবে বিবেচনা করতে বাধ্য হবে। অর্থনৈতিক সামাজিক প্রবৃদ্ধির মাধ্যমে প্রতিবেশীদের ঈর্ষার কারণ হবে বাংলাদেশ। এর জন্য প্রয়োজন মতানৈক্য সত্ত্বেও কিছু বেসিক প্রিন্সিপালের প্রশ্নে সকলের ঐক্যমত্য। তাহলে এই বহিঃশত্রুরা আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না। ক্ষুদ্র ব্যক্তি কিংবা গোষ্ঠীর স্বার্থের ঊর্ধ্বে স্থান পাবে জাতীয় স্বার্থ। এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। এমন একটা বাংলাদেশ গড়ার লড়াইয়ে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তির মধ্যে ঐক্যের বোঝাপড়া থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কিন্তু এই যে মানে আমাদের যে যুব উপদেষ্টা, তার এই মানে পোস্টার মধ্যে আমি দারুণ একটা আশাবাদ, আমি দারুণ একটা ঐক্যের আহ্বান, দারুণ একটা অনুভূতি, আমার গায়ের লোম মানে হয়ে যায়, মানে শিহরণ জেগে যায়। আমি এরকম একটা অনুভূতির জায়গা দেখি, এরকম একটা মানে নতুন বাংলাদেশ বিনির্মাণের একটা স্বপ্ন দেখি। আমি মনে করি এই জায়গাটাই যদি আমরা এক থাকতে পারি, তাহলে এই বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না। এই সমস্ত ঐক্য, এই অনৈক্য, এই সমস্ত গুজব, দিন শেষে কোনো কিছুই টিকবে না। ইনশাল্লাহ আমরা আবার এক জায়গায় দাঁড়াতে পারবো। ধন্যবাদ।